মালতী দেবী তার স্বামী হরিপদ বাবু এবং দুই মেয়ে পিঙ্কি ও রিঙ্কিকে নিয়ে বাস করত। পিঙ্কি এবং রিঙ্কি দুই বোন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা দুই বোনের বিয়ে দিয়ে দেয়। মেয়েদের বিয়ে দেওয়ার পর 1 বছরের মধ্যেই মালতী দেবীর স্বামী হরিপদ বাবু মারা যায়। মালতী দেবী এখন অগাধ সম্পত্তির মালিক। টাকা পয়সা কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তার নেই। তবু সারাদিন একা একা থাকতে তার মাঝে মধ্যেই খুবই বিরক্ত লাগে। একদিন রাত্রিবেলা সে যখন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে কোনো এক আওয়াজে তার ঘুম ভাঙে। কিসের যেন আওয়াজ হলো একটা, কই এখন তো আর কোনো আওয়াজ পাচ্ছি না আমি, বাইরে বোধহয় কিছু একটা হয়েছে। এই বলে মালতী দেবী বিছানার উপর শুয়ে তার ঘরের জানালার দিকে তাকায় আর হঠাৎ করে তখন সে নূপুরের মুখ দেখতে পায়। জানালা দিয়ে নূপুরের মুখ দেখতে পেয়ে মালতী দেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে আসে। কে ওখানে? নূপুর জানালায় কে ছিল? এ বাবা, আমার তো মনে হলো নূপুর জানালা দিয়ে উকি মারছে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো দোতলাতে থাকি, দোতলার জানালায় কারোর পক্ষে কি উকি মেরে দেখা সম্ভব? না, আমার মনে হয় আমি স্বপ্ন দেখেছি। এই বলে মালতী দেবী আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার কিছুতেই ঘুম আসতে চায় না। আসলে নূপুর ছিল মালতী দেবীর প্রতিবেশী কাঞ্চনা দেবীর বাড়ির বৌমা। মাত্র 1 সপ্তাহ আগেই কাঞ্চনা দেবীর একমাত্র ছেলে রোহিতের সঙ্গে নূপুরের বিয়ে হয়। মালতী দেবী সেই নূপুরকেই তার বাড়ির জানালা দিয়ে উকি মারতে দেখে, কিন্তু সে যেহেতু দোতলার ঘরে থাকে তাই কারোর পক্ষে অত উঁচু জানালা দিয়ে উকি মারা কখনোই সম্ভব নয়। তাই মালতী দেবী সেটাকে নিজের মনের ভুল বলেই মনে করে। কিন্তু পরের দিন তার সঙ্গে আবার একই ঘটনা ঘটে। সে আবার জানালার বাইরে নূপুরের মুখ দেখতে পায়, কিন্তু দৌড়ে জানালার কাছে যেতে না যেতে সে কাউকে আর খুঁজে পায় না। এরকম পরপর 4-5 দিন তার সঙ্গে একই ঘটনা ঘটে। এই নিয়ে মালতী দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে আর একদিন সকাল সকাল কাঞ্চনা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আরে দিদি, আজকে সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? কখনো তো আমার বাড়ির দিকে আসো না, আজকে আবার সকাল সকাল চলে এলে। বাড়িতে কি কোনো জিনিস শেষ হয়ে গেছে? দুধ, চিনি, চা পাতা? হ্যাঁ, শেষ তো হয়ে গেছে, তবে দুধ, চিনি, চা পাতা নয়, আমার মেন্টাল পিস, সেই জন্য তোমাদের বাড়িতে এলাম। মেন্টাল পিস বলে আবার কোনো খাবারের জিনিস হয় নাকি? আমি তো শুনিনি। আসলে তুমি তো আমাদের থেকেও অনেক বড়লোক মানুষ, তুমি আবার অনেক দামি দামি খাবার খাও, আমরা আবার ওসব খাবার খাই না, তাই আমাদের বাড়িতে তুমি ওসব পাবে না। কিন্তু চুপ করো, আমি কোনো খাবারের কথা বলছি না, আমি মানসিক শান্তির কথা বলছি। তোমার বৌমার জন্য আমার মানসিক শান্তি শেষ হয়ে গেছে। তোমার বৌমা প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমার জানালা দিয়ে উকি মারে আর আমাকে ভয় দেখায়। এই 4-5 দিন ধরে আমার সঙ্গে একই জিনিস ঘটছে। তোমার বৌমাকে ডাকো তো একবার। কি বলছোটা কি দিদি? আমার বৌমার কি খেয়ে দিয়ে কাজ নেই? 1 সপ্তাহ হলো না আমার নতুন বৌমা বাড়িতে এসেছে, আর আমার বৌমা তোমাকে ভয় দেখাতে যাবে, তাও আবার মাঝরাতে? আমি তো এটা মানতেই পারছি না। দাঁড়াও, আমি আমার বৌমাকে এখনই ডাকছি। বৌমা, একবার এদিকে এসো তো। কাঞ্চনা দেবীর কথা শুনে তার নতুন বৌমা নূপুর তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। দেখো তো, আমার বৌমাকে দেখে মনে হচ্ছে আমার বৌমা তোমার সঙ্গে এরকম বাজে কাজ করতে পারে। মালতী দিদি কি বলছে শোনো, তুমি নাকি প্রত্যেকদিন রাত্রিবেলায় মালতী দিদির ঘরে জানালা দিয়ে উকি মারো, তুমি নাকি দিদিকে প্রত্যেকদিন ভয় দেখাও। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নূপুর জোরে জোরে হাসতে থাকে। এ আপনি কি অবাস্তব কথা বলছেন কাকিমা? শুনেছি লোকে ভূত পেতনিকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আপনি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন। আমি আপনার জানালায় উকি মারবো কিভাবে? আপনি এমন অবাস্তব কথা বলছেন, যে শুনবে সেই হাসবে। আপনি তো দোতলাতে থাকেন, একজন সাধারণ মানুষের পক্ষে দোতলার জানালায় উকি মারা কি কখনো সম্ভব? অত লম্বা মানুষ কি আছে পৃথিবীতে? এই শুনে মালতী দেবী আর কিছুই বলে না। মালতী দেবী একেবারে চুপ করে থাকে আর তাকে দেখে নূপুর এবং তার শাশুড়ি মা জোরে জোরে হাসতে থাকে। আরে বাবা, ঠিক আছে, এত হাসার তো কিছু নেই। হতে পারে আমি সত্যি স্বপ্ন দেখেছি, কিংবা আমার মনের ভুল হতে পারে, তবে এত কেউ থাকতে আমি শুধু তোমার বৌমাকে দেখতে যাব কেন, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাক, এবার আমি তাহলে আসি। না না কাকিমা, এত সহজে তো আমি আপনাকে যেতে দেব না। মানে আমাদের বাড়িতে এসেছেন আর আমি আপনাকে আমার হাতে চা না খাইয়েই যেতে দেব? আপনি বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। মালতী দেবী শুধুই এক নজরে খুবই গাঢ় দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে থাকে আর সে ভালোভাবে নূপুরকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নূপুর চা বানিয়ে নিয়ে চলে আসে। চা খেতে খেতেও মালতী দেবী শুধুমাত্র নূপুরকেই দেখতে থাকে। আমার এই মেয়েটাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছে। যখন একে প্রথমবার দেখেছিলাম তখনই এর মুখটা দেখে কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। একে আমার খুব চেনা চেনা লাগে, কিন্তু একে যে আমি কোথায় দেখেছি সেটাই মনে করতে পারি না। মাত্র 1 সপ্তাহ হলো এখানে বিয়ে করে এসেছে, তাহলে একে আমি কোথায় দেখেছি?
এমনই ভাবনা চিন্তা করতে করতে মালতী দেবী চা খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে সে সবসময় শুধু নূপুরকে নিয়ে চিন্তা করতে থাকে। এর আগে সে নূপুরকে কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারে না। এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মালতী দেবী যেন পাগল পাগল হয়ে ওঠে। তাই সে তার মেয়ে জামাইকে ফোন করে কিছুদিনের জন্য বাড়িতে এসে থাকতে বলে। কিন্তু মা, এটা কিভাবে হতে পারে? দোতলার জানালাতে কেউ উকি মারতে পারবে না। কারোর পা এতটা লম্বা নয় যে কেউ চাইলেই দোতলার জানালায় উকি মেরে দেখবে। আমার মনে হচ্ছে তুমি স্বপ্নই দেখেছো। জানিস বোন, আমারও না ওই নূপুর বলে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত মনে হয়। রোহিত তো আমার বন্ধু হয়। রোহিত বলেছিল বিয়ের আগে মাত্র 2 সপ্তাহের ওদের রিলেশন। মানে রোহিত যে নূপুরকে অনেকদিন ধরে চেনে তাও কিন্তু না, মাত্র 2 সপ্তাহের পরিচয় ওদের। আরে বাবা, সেসব দেখে তো আমাদের কোনো লাভ নেই। রোহিতের যাকে পছন্দ হয়েছে তাকে রোহিত বিয়ে করেছে। এটা নিয়ে মায়ের এত সমস্যা কেন? দেখো মা, এই বিষয়টা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আমরা আছি তো কিছুদিন, দেখি তোমাকে কেউ ভয় দেখাতে আসে কিনা। দরকার পড়ে আমি আর দিদি তোমার রুমেই ঘুমাবো, তোমার কোনো ভয় নেই। এই বলে সেদিন থেকে রিঙ্কি এবং পিঙ্কি তার মায়ের ঘরে ঘুমানো শুরু করে। তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে জানালায় কাউকে দেখতে পায় কিনা দেখার জন্য। কিন্তু তারা 2 সপ্তাহ ধরে তাদের মায়ের কাছে থাকলেও সেরকম কোনো জিনিস দেখতে পায় না। দেখলে তো মা, তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছিলে, এগুলো এবার ভুলে যাও। তুমি বরং তোমার রুমটা চেঞ্জ করো। প্রত্যেকদিন একই রুমে না ঘুমিয়ে একদিন দোতলাতে একদিন 3 তলাতে এরকম ভাবে ঘুমাবে। দেখবে তাহলে তোমারও ভালো লাগবে, আর কোনো উল্টোপাল্টা স্বপ্নও তুমি দেখবে না। এই বলে মালতী দেবীর 2 মেয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা মেয়েদের কথা মতো মালতী দেবী নিজের রুমে ঘুমায় না। সেদিন সে 3 তলার একটা রুমে ঘুমিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকেও সে ওই ঘরের জানালায় নূপুরকে উকি মারতে দেখে। এই দেখে মালতী দেবী আরো ভয় পেয়ে যায়। কে ওখানে? কে? নূপুর, এই নূপুর, তুমি কেন এমন করছো আমার সঙ্গে? যা, এখনই তো এখানে ছিল, এত তাড়াতাড়ি কোথায় যে উধাও হয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না। আমার তো এবার খুব ভয় করছে। নূপুর আবার কোনো ভূত নয় তো? কারণ কোনো মানুষের পক্ষে তো এরকম ভাবে 2 তলার 3 তলার জানালায় ওঠা সম্ভব নয়। মালতী দেবী তার মেয়েদেরকে ফোন করে আবার সেই ঘটনা জানায়। কিন্তু এবার তার মেয়েরা মায়ের কথাতে কিছুতেই পাত্তা দেয় না। মালতী দেবী খুব ভালো মতোই বুঝতে পারে এরকম কথা কেউই বিশ্বাস করতে পারবে না। তাই সে নিরুপায় হয়ে কাউকে আর কিছু বলতে চায় না। এভাবেই 2-1 দিন কাটে। একদিন মালতী দেবী টিভিতে নিউজ দেখতে থাকে। সেই চ্যানেলে এক ধরনের অদ্ভুত নিউজ দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। পালম্বা বউ, চলুন আজকে আমরা জেনে নিই এই পালম্বা বউটা আসলে কে। সমীক্ষা থেকে জানা গেছে এক চালাক চতুর মহিলা। নকল পা লাগিয়ে অনেকেই ভয় দেখিয়ে থাকে, বিশেষ করে বৃদ্ধ মহিলাদের টার্গেট করে। শুধু বৃদ্ধ মহিলা বললে ভুল হবে, বৃদ্ধা ধনী মহিলাদের, যারা বাড়িতে একা থাকেন আর যাদের টাকা পয়সা সোনা গহনার কোনো অভাব নেই। আর সেই রকম মহিলাদেরকেই জালে ফাঁসানোর চেষ্টা করে এই পালম্বা বউ। কখনো আবার ছদ্মবেশে অনেকের বাড়িতে প্রবেশ করে আর সেখান থেকে টাকা পয়সা সোনা গহনা হাতে নিয়ে পালিয়ে যায়। শুধু তাই না, অনেক সময় এই পালম্বা বউ ধনী ছেলেদেরকেও প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে, কিছুদিন সংসার করে সবকিছু লুটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই পালম্বা বউকে নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আসছে একটা ছোট্ট ব্রেকের পর। এই খবর শোনার পর মালতী দেবী খুবই অবাক হয়। সে খুব ভালো মতোই বুঝতে পারে তার সন্দেহ পুরোপুরি ঠিক। তার মানে নূপুর সেই পালম্বা বউ? নকল পা লাগিয়ে নূপুর আমাকে প্রত্যেকদিন ভয় দেখায়। ও আমার বাড়িতে চুরি করার জন্য আসে, কিন্তু কখনো তো চুরি করার সুযোগ পায় না। কি সর্বনাশ! আমার বাড়িতে সবসময় লক্ষ লক্ষ টাকা ক্যাশ সোনা গহনা ভর্তি থাকে, সেই জন্য ওই নূপুর আমাকে টার্গেট করেছে। ও, আমার এখন মনে পড়লো, 2 মাস আগে ওই নূপুরই তো কাজের মেয়ে সেজে আমার বাড়িতে কাজ করার জন্য এসেছিল। এতদিন পর মালতী দেবীর সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন নূপুর ছদ্মবেশে এক মধ্যবয়স্ক মহিলা সেজে মালতী দেবীর বাড়িতে আসে। আমাকে একটা কাজ দেবেন ম্যাডাম? আমি আপনার বাড়ির সব কাজ করে দেব। তার বিনিময়ে আপনি আমাকে আপনার ইচ্ছা মতো টাকা দিতে পারেন। 1000 টাকা, 2000 টাকা, যা দেবেন তাই। কিংবা আপনি টাকা না দিলেও চলবে। টাকা না দিলেও চলবে মানে? তুমি কাজ করতে চাইছো, টাকা না নিয়ে তুমি ফ্রিতে কাজ করে দেবে? হ্যাঁ ম্যাডাম, আমি ফ্রিতেই কাজ করে দেব। আমাকে শুধু 3 বেলা খাবার খেতে দিলেই হবে। আসলে বুঝতেই তো পারছেন, পেটের টানে আমি এখানে এসেছি। আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মেয়ে কেউ নেই। আমার তো ঠিক মতো খাওয়াও হয় না। দয়া করে আপনার বাড়িতে আমাকে কাজ দিয়ে দিন ম্যাডাম, দয়া করুন ম্যাডাম, দয়া করুন। এই বলে ছদ্মবেশী নূপুর ভীষণ কান্নাকাটি করতে থাকে। তাকে দেখে মালতী দেবীর বড্ড অদ্ভুত বলে মনে হয়। আচ্ছা দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না, কারণ আমার বাড়িতে অলরেডি 2টো কাজের মেয়ে আছে। একজন রান্নাবান্না করে আর একজন বাড়ির বাকি কাজ করে। আর বাড়িতে আমি একজনই মানুষ, আর অন্য কেউ থাকে না। তাই আমি এই মুহূর্তে তোমাকে কাজে রাখতে পারবো না। তুমি আমাদের পাশের বাড়িতে দেখতে পারো, পাশেই কাঞ্চনার বাড়ি আছে। ওর একটা কাজের মেয়ের প্রয়োজন। ওর ছেলের তো এখনো বিয়ে হয়নি, তাই বেচারিকে একাই সব কাজ করতে হয়।
নূপুর মালতী দেবীর কথা শুনতে শুনতে তার বাড়ির চারিদিকটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো দেখতে থাকে। তখনই নূপুর মালতী দেবীর বাড়ির লকারটা দেখতে পায়। সেই লকারের দরজা তখন খোলাই ছিল। তাতে অনেক অনেক টাকা এবং সোনা গহনা দেখে নূপুর প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়, আর সে তখনই মালতী দেবীকে টার্গেট করে ফেলে। শুধু তাই নয়, সে কাঞ্চনা দেবী এবং তার ছেলে রোহিতের ব্যাপারেও সব তথ্য বের করে। সে যখন জানতে পারে রোহিত খুবই ধনী পরিবারের ছেলে, তখন সে রোহিতকে তার দ্বিতীয় টার্গেট বানায়। এখন রোহিতকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে। সুন্দরী ধনী মেয়ে সেজে আমি রোহিতকে আমার জালে ফাঁসাবো, তারপর রোহিতকে বিয়ে করব। রোহিতকে বিয়ে করার পর রোহিতের পরিবারকে লুটবো, আর তারপর ওই বুড়িটাকে, দুটো পরিবারকে নিঃস্ব করে আমি এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। এমনই ভাবনা চিন্তা করে নূপুর রোহিতকে মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিজে জালে ফাঁসিয়ে নেয় এবং রোহিতকে বিয়ে করে তাদের বাড়িতে চলে যায়। রোহিতের বাড়িতে আসার পর থেকে নূপুর প্রায় প্রত্যেক দিনই মালতী দেবীর বাড়িতে চুরি করার জন্য যায়। সে নকল পা লাগিয়ে জানালা দিয়ে আগে দেখে নেয় মালতী দেবী জেগে আছে নাকি ঘুমিয়ে আছে, কিন্তু যখন সে চুরি করতে যায় তখনই মালতী দেবী তাকে দেখে ফেলে। তবে আজকে মালতী দেবী নূপুরের ব্যাপারে সমস্ত সত্যিটা জানার পর পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয়। সেদিন রাত্রিবেলা নূপুর আবার যখন মালতী দেবীর বাড়িতে চুরি করতে আসে, তখনই পুলিশ সঙ্গে সঙ্গে নূপুরকে পাকড়াও করে। শয়তান মেয়ে, নকল পা লাগিয়ে তুই এতদিন ধরে আমাকে ভয় দেখিয়েছিস, আজকে তুই বাঁচতে পারবি না। পুলিশ অফিসার, একে নিয়ে যান, নিয়ে গিয়ে একে পিটিয়ে পিটিয়ে আরো লম্বা করে দিন। খুব লম্বা হওয়ার শখ, তাই না? দেখেছিস কাঞ্চনা, আমি তোর পরিবারকে বাঁচিয়ে নিলাম এই ভণ্ড মহিলার হাত থেকে। এভাবেই মালতী দেবীর সাহসিকতার জন্য নূপুরের মতো একজন দাগী ক্রিমিনালকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজকে অনিমেষ ভীষণ দুঃখিত, কারণ আজকে সে তার চাকরিটা হারিয়ে ফেলেছে। অফিস থেকে বেরিয়ে সে তার চোখের জল ধরে রাখতে পারে না। দুঃখী মনে সে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে পড়ে। এমন সময় তার স্ত্রী মধুমিতা তাকে ফোন করে। হ্যালো অনিমেষ, তুমি কখন বাড়ি আসবে? আমি তোমাকে অনেকদিন ধরেই বলছি, তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। আমার একটা নতুন গাড়ি লাগবে, আমরা আজকেই নতুন গাড়ি দেখতে যাব। তুমি কি পাগল হয়ে গেছো মধুমিতা? গাড়ি কেনার মতো টাকা আমার কাছে নেই, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার 1 মাসের স্যালারি দিয়ে গাড়ি কেনা সম্ভব নয়। সেসব আমি কিছু জানি না, আমার নতুন গাড়ি চাই চাই চাই, আর এই মাসের মধ্যেই আমার নতুন গাড়ি চাই। এই বলে মধুমিতা ফোন রেখে দেয়। মধুমিতার এরকম কথা শুনে অনিমেষের দুশ্চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায়। অনিমেষ নিজেকে দোষারোপ করতে শুরু করে। অনিমেষ ওই শহরে তার মা চারুলতা দেবীর সঙ্গে বাস করত। অনিমেষের মাসিক বেতন কম হওয়ায় সে কিছুতেই বিয়ে করতে চাইতো না। বাবা, এরকম করিস না তুই, ওই মেয়েটা তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এবার অন্তত তুই এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করিস না। মেয়েটা খুব ভালো আর গুণী, তোর ঘর সংসার ভালো মতো সামলে নেবে। এবার যদি তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। মা, তুমি তো জানো আমার স্যালারি কত কম। এই স্যালারি দিয়ে আমি ঘর সংসার চালাবো কি করে? তোর বউ কি তোর কাছে বাড়ি গাড়ি সোনা গহনা এসব চাইবে? দুবেলা দুমুঠো খাবার খেতে দিলেই মেয়েরা খুশি, আর কিচ্ছু চায় না মেয়েরা। অনিমেষ শেষ পর্যন্ত বিয়ে করার জন্য রাজি হয়, কিন্তু বিয়ের পর অনিমেষের জীবনে নানান রকমের সমস্যা শুরু হয়। বিয়ের 2 দিন পর মধুমিতা অনিমেষকে বলে, অনিমেষ, তুমি আমাকে বিয়ের দিন কোনো উপহার দাওনি কেন? তুমি জানো বিয়ের দিন নতুন বউকে উপহার দিতে হয়। আমার বন্ধুর বর ওকে একটা সোনার নেকলেস গিফট করেছে, আমারও ওরকম সোনার নেকলেস চাই। কিন্তু মধুমিতা, তুমি তো জানো বিয়েতে আমার অনেক খরচ হয়ে গেছে। আমার হাতে এখন পুরোপুরি ফাঁকা। এই মুহূর্তে সোনার নেকলেস কিনে দেওয়াটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি বরং তোমাকে অন্য কোনো কিছু একটা কিনে দেবো, কেমন? না, আমার সোনার নেকলেস চাই। আমি আমার বন্ধুকে দেখাবো না যে আমার বর বিয়েতে আমাকে কি উপহার দিয়েছে। এভাবেই মধুমিতা বিয়ের 2 দিন পর থেকেই জেদ করা শুরু করে দেয়। মধুমিতা ভীষণই জেদি প্রকৃতির মেয়ে ছিল। সে কিছুতেই তার বরের কথা বোঝার চেষ্টা করত না। শেষ পর্যন্ত অনিমেষ স্যালারি পেলে তার স্যালারির পুরো টাকাটা দিয়েই মধুমিতার জন্য একটা নেকলেস কিনে দেয়। মধুমিতা খুবই খুশি হয়, কিন্তু কিছুদিন পরেই মধুমিতা আবার নতুন বায়না শুরু করে। আসলে সে নিজেকে তার বন্ধুদের কাছে কিছুতেই ছোট করতে চাইতো না। মধুমিতার বন্ধু কবিতা যখনই কোনো নতুন জিনিস কিনতো আর মধুমিতা সেটা দেখতে পেত, তখনই সে অনিমেষের কাছে ওই জিনিসটা নেওয়ার জন্য জেদ করত। এমনকি মধুমিতার ইচ্ছা পূরণ করার জন্য অনিমেষকে ব্যাংক থেকে লোন পর্যন্ত নিতে হয়। আর আজকে অনিমেষের চাকরিটা চলে যায়। অন্যদিকে মধুমিতা গাড়ি কেনার জন্য জেদ ধরে বসে থাকে।
তুমি বাড়ি এসে গেছো। তুমি জানো কবিতার বড় কি কত দামি একটা গাড়ি কিনে দিয়েছে। ওই গাড়িটা নিয়েও খুব বড়াই করছে। আমিও গাড়ি কিনে ওকে দেখিয়ে দিতে চাই আমি কোনো অংশে কম নই। অনিমেষ মধুমিতার কথার উত্তরে কিছুই বলতে পারে না। তার চাকরি চলে গেছে এটাও সে মধুমিতাকে বলতে পারে না। ঠিক তখনই মধুমিতার ফোনে একটা কল আসে। মধুমিতার বন্ধু কবিতা তাকে ভিডিও কল করেছিল। মধুমিতা তার ঘরে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে। এই দেখ আমার নতুন গাড়ি কেমন হয়েছে বল। কালকে গাড়িটা নিয়ে আমি ঘুরতে বেরোবো, তুই কি যাবি নাকি আমার সঙ্গে? না রে, আমি তো কালকে যেতে পারবো না। আসলে কালকে আমি আমার বরের সঙ্গে গাড়ির শোরুমে যাব। তুই তো জানিস আমারও গাড়ি কেনার কত ইচ্ছা। আমার বরের সময় হচ্ছে না বলে, না হলে এতদিনে অনেক আগেই গাড়ি কিনে নিতাম। আর দেখবি আমি তোর থেকেও ভালো আর দামি গাড়ি কিনবো। আমার গাড়ি দেখে তুই অবাক হয়ে যাবি। দরজার বাইরে থেকে অনিমেষ মধুমিতাকে এই ধরনের কথা বলতে শোনে। এই কারণে আমি মাকে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। মা তো কিছুতেই আমার কথা শোনেনি। মা বলেছিল দুবেলা দুমুঠো খাবার দিলেই মেয়েরা খুশি থাকে, কিন্তু আমার কপালটাই খারাপ। অনিমেষ মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে, কিন্তু সে তার দুশ্চিন্তার কথা কাউকেই বলতে পারে না। পরের দিনই সে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু অনেকগুলো অফিস অনেকগুলো কোম্পানিতে খোঁজ করার পরও অনিমেষ কোনো চাকরি পায় না। শেষ পর্যন্ত অনিমেষ একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে যায়। সেখানকার বস মিস্টার হরিপদ বাবুর কাছে চাকরির জন্য অনিমেষ অনুনয় বিনয় করতে থাকে। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না। এখন তো জানো মার্কেটের অবস্থা কি। তোমাকে দেওয়ার মতো সত্যিই কোনো কাজ আমার কাছে নেই। এরকম বলবেন না স্যার, প্লিজ আপনি আমাকে যে কোনো একটা কাজ দিন। আমার একটা ভীষণ কাজের দরকার। কাজ না পেলে আমি মারা পড়ে যাবো একেবারে। দেখো, আমি তো বললামই আমার কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই। আমার যে ড্রাইভারটা ছিল সে দুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য আমাকে নিজে গাড়ি চালিয়ে অফিসে আসতে হচ্ছে। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি ওই ড্রাইভারের কাজটা করতে পারো। তবে তুমি গাড়ি চালাতে পারো তো? হ্যাঁ স্যার, আমি এই কাজটা করতে রাজি আছি। আমার কোনো অসুবিধা হবে না স্যার। আমি গাড়ি চালাতে খুব ভালো করেই পারি। আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি রোজ সকালবেলা করে গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসবে। তারপর অফিসে নিয়ে গিয়ে আমাকে সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছে দেবে। তারপর কিন্তু গাড়িটা তোমার নিজের বাড়িতেই রাখতে হবে। এই কথাটা শুনে অনিমেষের মাথায় হঠাৎ করে খুব ভালো একটা আইডিয়া আসে। অনিমেষ খুবই খুশি মনে রাত্রিবেলা ওই গাড়িটা নিয়ে বাড়িতে ফেরে। সেই গাড়িটা দেখে মধুমিতা প্রচন্ড খুশি হয়, কিন্তু অনিমেষ কিভাবে গাড়িটা কিনতে পেরেছে এই নিয়ে তার মা চারুলতা দেবী মনে মনে দুশ্চিন্তা করতে থাকে। মধুমিতা, গাড়িটা পছন্দ হয়েছে তো? একেবারে নতুন মডেলের গাড়ি আমি তোমার জন্য কিনেছি। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে অনিমেষ, দারুণ হয়েছে। তুমি যে এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ করবে আমি তো ভাবতেও পারিনি। আমি এখনই আমার বন্ধুকে ভিডিও কল করে দেখাচ্ছি। এই বলে মধুমিতা সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ভিডিও কল করে। দেখ আমার নতুন গাড়ি, বলেছিলাম না আমি তোকে একেবারে তাক লাগিয়ে দেব। তুই কি মনে করিস তোর বর তোকে একাই ভালোবাসে? আমার বড় আমাকে ভালোবাসে, বুঝলি? এবার বল গাড়ি নিয়ে কোথায় ঘুরতে যাবি? আমরা দুজনে এবার গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারবো। এই শুনে অনিমেষ খুবই ভয় পেয়ে যায়। না মধুমিতা, তুমি গাড়িটা নিয়ে যখন তখন কোথাও যেতে পারবে না, তাহলে আমি যে অসুবিধায় পড়ে যাব। আচ্ছা কবিতা, আমি তোকে পরে ফোন করবো, ওকে? আমি রাখছি। কি বলছো অনিমেষ? গাড়িটা তুমি আমার জন্য কিনেছো আর তুমি বলছো আমি গাড়িটা নিয়ে যখন তখন কোথাও যেতে পারবো না? তোমার কিসের অসুবিধা হবে আমি গাড়িটা নিলে? হ্যাঁ, গাড়ি তো আমি তোমার জন্যই কিনেছি ঠিকই, কিন্তু তাই বলে যে গাড়িটা তুমি শুধুই একাই ব্যবহার করবে তা তো নয়। তুমি যেমন তোমার বন্ধুদেরকে দেখাতে চাও তুমি নতুন গাড়ি কিনেছো, সেরকম আমিও তোমার বন্ধুদেরকে দেখাতে চাই যে আমার নতুন গাড়ি আছে। তাই এই গাড়িটা নিয়ে আমি প্রত্যেকদিন অফিসে যাব। অফিস থেকে বাড়ি ফিরে আসার পর তুমি যেখানে ইচ্ছে গাড়ি নিয়ে যাবে, কেমন? কিন্তু অনিমেষ, কালকে অন্তত আমাকে গাড়িটা নিয়ে যেতে দাও, তারপর না হয় তুমি অফিসে নিয়ে যাবে। কালকে তুমি, আমি আর মা তিনজন মিলে লং ড্রাইভে যাব, কিন্তু দিনের বেলা নয়, রাত্রিবেলা। আমি অফিস থেকে বাড়ি আসার পর আমরা তিনজনে লং ড্রাইভে যাব, কেমন? খুব মজা হবে। এই শুনে মধুমিতা খুবই খুশি হয়। ইয়ে, খুব মজা হবে। আর কালকেই আমি ফটো তুলে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে স্ট্যাটাস দিয়ে দেব। সবাইকে জানিয়ে দেব আমি নতুন গাড়ি কিনেছি। এই বলে মধুমিতা তার নতুন গাড়ির সঙ্গে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে চারুলতা দেবী তার ছেলেকে বলে, বাবা অনিমেষ, তুই গাড়িটা কিভাবে কিনলি? মা, আমি গাড়িটা ইএমআই তে কিনেছি, আর এখন গাড়ি কেনা খুবই সহজ হয়ে গেছে। তুমি তো অত জানো না, তাই প্রত্যেক মাসে ইএমআই তে আমি টাকা দিতে পারবো। কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। কিন্তু ওদিকে তো লোন বাকি আছে, লোনের টাকা আবার ইএমআই, তুই কিভাবে চালাবি বাবা? ও, আমি তো বলতেই ভুলে গেছি মা, আমার অফিসে প্রমোশন হয়েছে, সেই জন্যই আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি বেকার চিন্তা করছো, আমি সব সামলে নেব। তুমি চলো, খাবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। পরের দিন থেকে অনিমেষ সময় মতো হরিপদ বাবুর বাড়িতে পৌঁছে যায়। সে হরিপদ বাবুকে ঠিক সময় মতো অফিসেও পৌঁছে দেয়। আবার সন্ধ্যাবেলা হরিপদ বাবুকে বাড়িতে ড্রপ করে দিয়ে সেই গাড়ি নিয়ে অনিমেষ বাড়িতে ফিরে আসে।
অনিমেষ, মধুমিতা এবং চারুলতা দেবী তিনজনেই ওই গাড়ি নিয়ে ঘুরতে বেরোয়। এরকম ভাবে সময় কাটতে থাকে, কিন্তু অনিমেষ গাড়ি চালিয়ে যা টাকা স্যালারি পায় সেই সব টাকাই মধুমিতা খরচ করে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে 2-1 মাস কাটে। একদিন কবিতা আবার মধুমিতাকে ফোন করে, এই কালকে আমি শপিং করতে যাব, চল না তুই আমার সঙ্গে, খুব মজা হবে, অনেকদিন তো হয়ে গেল দুজনে একসঙ্গে কোথাও যাওয়া হয় না। আমিও তাই ভাবছিলাম, আজকে অনিমেষ স্যালারি পেয়েছে, তুই কিন্তু খুব ভালো দিনে ফোন করেছিস, কালকে আমি অনেক কিছু কিনতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি সন্ধ্যাবেলা যেতে পারবো না, সন্ধ্যাবেলা আমি বিয়ে বাড়িতে যাব, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, আর দুপুরের দিকে বাড়ি ফিরে আসবো। শপিং করতে গেলে হাতে সময় না নিয়ে গেলে হবে না কিন্তু। ঠিক আছে, তাই হবে, কোনো অসুবিধা নেই। মধুমিতা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। অনিমেষ যাতে গাড়ি নিয়ে অফিসে চলে যেতে না পারে সেই কারণে মধুমিতা অনিমেষকে কিছু না জানিয়েই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেদিন অনিমেষেরও ঘুম থেকে উঠতে দেরি হয়, কারণ মধুমিতা সেদিন তাকে ঘুম থেকে ডাকেনি। ওদিকে হরিপদবাবু অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে অনিমেষের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক দেরি হয়ে যাওয়ার পর সে অনিমেষকে ফোন করে। কি হলো অনিমেষ, তুমি এখন এলে না কেন? তুমি তাড়াতাড়ি এসো, আজকে আমার খুব দরকারি একটা মিটিং আছে। সরি স্যার, কিছু মনে করবেন না, আসলে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি আপনার বাড়িতে। এই বলে অনিমেষ চটপট করে তৈরি হয়ে নেয়। বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সে দেখতে পায় গাড়িটা সেখানে নেই। মা, গাড়ি কোথায় গেল? গাড়িটা দেখতে পেলাম না তো। মধুমিতা কি গাড়িটা নিয়ে কোথাও গেছে? জানি না রে বাবা, আমিও তো ঘুম থেকে উঠে বৌমাকে দেখলাম না, আর আমি গাড়িও দেখিনি। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই বৌমা গাড়িটা নিয়ে গেছে। অনিমেষ ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে, সে কি করবে কিছুই বুঝে পায় না। হরিপদবাবু অনিমেষের উপর প্রচন্ড রেগে যায়। সে ফোন করে অনিমেষকে তার বাড়িতে ডাকে। তোমার জন্য আজকে আমি অফিসে যেতে পারিনি, তুমি জানো তোমার জন্য আজকে আমার কতটা ক্ষতি হলো? অতটা ইম্পর্টেন্ট একটা মিটিং আমি অ্যাটেন্ড করতে পারলাম না। আমি তোমাকে আর কিছুতেই কাজ রাখতে পারবো না, তুমি আজকেই গাড়ি চাবি আমাকে দিয়ে যাবে। অনিমেষ হরিপদবাবুকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই অনিমেষ দুঃখী মনে বাড়ি ফিরে আসে। ততক্ষণে মধুমিতাও গাড়িটা নিয়ে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে লোন অফিসের কিছু লোক এসে উপস্থিত হয়। আর সময় মতো লোনের টাকা দিতে না পারায় লোন অফিসের লোকেরা অনিমেষের ওই গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। সব তোমার জন্য হয়েছে মমিতা, সব তোমার জন্য। ওই গাড়িটা আমার ছিল না, আমি তো আসলে ওই গাড়ির ড্রাইভার। আমার চাকরি চলে গিয়েছিল, সেই জন্যই আমি আর অন্য কোনো চাকরি না পাবো গাড়ি ড্রাইভারের কাজ করা শুরু করেছিলাম। প্রত্যেক মাসে তুমি আমার স্যালারিটাকে শেষ করে ফেলতে, সেই জন্য আমি লোনও দিতে পারিনি। আর আজকে তুমি গাড়ি নিয়ে চলে যাবে, আমার কাজটাও চলে গেল। এবার কি হবে? পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, এবার আমি সারা জীবন জেলের মধ্যেই পচে মরবো। আসল ঘটনা জানার পর মধুমিতা ভয়ে কাঁদতে শুরু করে। সে কি করবে কিছুই বুঝে পায় না। মধুমিতা তার সমস্ত গহনা বিক্রি করে লোনের টাকা শোধ করে এবং হরিপদবাবুর গাড়িটা ফিরিয়ে নিয়ে আসে। মধুমিতা গাড়িটা নিয়ে অনিমেষের সঙ্গে হরিপদবাবুর বাড়িতে যায়। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার বরের কোনো দোষ নেই, আসলে আমি কিছুই জানতাম না। আমি জানতাম না আমার বর আপনার কাছে ড্রাইভারের কাজ করে। আমি তো ভেবেছিলাম ওই গাড়িটা আমাদের, আর সেই জন্যই আমি আজকে গাড়িটা নিয়ে শপিং করতে বেরিয়ে গিয়েছিলাম, আর অনিমেষ সেই জন্যই আজকে আসতে পারেনি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি অনিমেষকে কাজ থেকে বের করবেন না স্যার, আপনি দয়া করুন। তোমার এরকম করা উচিত হয়নি। তোমার গাড়ি কেনার অনেক ইচ্ছা, যেহেতু তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হবে। মধুমিতা হরিপদবাবুর কথা শুনে কাঁদতে থাকে। মধুমিতার চোখে জল দেখে হরিপদবাবু অনিমেষকে আবার কাজে রাখতে রাজি হয়ে যায়। শুধু তাই নয়, মধুমিতা নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটা কোম্পানিতে চাকরি করা শুরু করে। মধুমিতা এবং অনিমেষ দুজনেই পরিশ্রম করে টাকা জমাতে থাকে। 3-4 বছরের মধ্যেই তারা একটা নতুন গাড়িও কিনে ফেলে। এভাবেই মধুমিতা সত্যিই তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়।